নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের আর একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। একেবারে বলা যেতে পারে মাত্র আজকে 20 তারিখ হয়ে গেল, আর জাস্ট 3 দিনের ব্যবধানে 23 তারিখ রাজ্যে প্রথম দফার ভোট। পরেরটা আর কদিন বাদ দিয়ে 29 তারিখ, অর্থাৎ ভোট একেবারে দোরগোড়ায়। বেশ একটা বড় অংশ রাজ্যের ঘুরে এলাম কয়েকদিনের মধ্যে। যেখানেই যাচ্ছি এইটা বলতে কোনো দ্বিধা নেই, প্রথমে লোকে জিজ্ঞেস করলেই যে কি বুঝছেন, তাতে একটা অদ্ভুত রিয়াকশান আসছে। এবার কিন্তু একটা হাওয়া আছে, এবার সেই হাওয়াটা একটু বিজেপির দিকে হাওয়া আছে এইরকম উত্তর আসবে। কিন্তু এই যে ধারণাটা, সেই ধারণাটার মধ্যে কোথাও না কোথাও পরবর্তী যে স্পেসিফিক প্রশ্নটা, যে তাহলে কি ভোটটা বিজেপির দিকে যাবে, সেই স্পেসিফিক প্রশ্ন কিন্তু লুকিয়ে নেই। অর্থাৎ সামহাও যেটাকে বলে একটা হাওয়া বা ন্যারেটিভ কিন্তু ভীষণভাবে তৈরি হয়েছে যে এবার বোধহয় তাহলে বিজেপি আসছে, বা বিজেপি অলমোস্ট চলে এলো বা এসে গেছে, এরকম একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে। এই যে ধ্যান ধারণা তৈরি হওয়াটা, এইটাই অ্যাকচুয়ালি কিন্তু ন্যারেটিভ বিল্ড আপ করা, যেটা গত ইলেকশনের আগে, গত নির্বাচনের আগেও হয়েছিল। তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্লোগান ছিল আপকি বার 200 পার, এবং সারা রাজ্য জুড়েই একটা রকম মনে হচ্ছিল যে এবার বোধহয় গত ইলেকশনেই পরিবর্তন হয়ে বিজেপি সরকার চলে আসার কথা। ওপিনিয়ন পোল যা হয়েছিল গতবারে, সেখানেও সেই রকম ইঙ্গিত ছিল, যদিও কার্যত ভোটের পরে আমরা যা দেখেছিলাম সেই ফলাফলটা অন্যরকম হয়েছিল। এখন এক্ষেত্রে যেটা মনে হচ্ছিল আমার, বা মনে হয়েছে, এখন এই ব্যাপারগুলো কোনোটাই আমরা কেউ ওই টিয়া পাখি নিয়ে বসে থাকা গণৎকার নই, যে ওই খাঁচাটা খুলে দেবো, বেরিয়ে একটা কাগজ তুলে আনবে, সংখ্যাটা বলা যাবে। এই যে টিয়া পাখি নিয়ে যে বসে থাকেন যারা, তারাও যে মেলাতে পারেন তা নয়, কিন্তু আমরা তো এরকম নই। এই যে ঘুরে বেরিয়ে লোকের সঙ্গে কথা বলে তার থেকে একটা ইনফারেন্স ড্র করা, এই কাজটাই করা হয়, বা কিছু ঘটনাকে রেখে তার থেকে যে সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে তার একটা বিশ্লেষণ। এবার ইন্টারপ্রিটেশন বা বিশ্লেষণগুলো কিন্তু সবসময় ভ্যারি করে, এক একজন এক একভাবে করেন। এটা একেবারে ধ্রুব সত্য বলে সেরকম করে কিছু বলার ঠিকও নয়, বলাটা উচিতও নয়। কারণ এই যে ন্যারেটিভ একটা বিল্ড হয়ে যায়, তাতে একটা হয়, ধরুন এই ন্যারেটিভগুলো শুনে অনেক সময় একটা ভোটে প্রভাব পড়ে, যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এই দলই আসছে, তাহলে আর অন্যদিকে গিয়ে লাভ কি, এদিকে গিয়ে আর একটু পেলে আর একটু বাড়বে, এরকম নানা রকমের একটা অংশের মধ্যে হয়। এবং পশ্চিমবঙ্গ একটা মনে রাখতে হবে বড় রাজ্য, এবং বড় রাজ্যের থেকেও বড় কথা, খুব ডাইভার্স রাজ্য। আপনি যদি উত্তরবঙ্গে যান, সেখানকার মানুষজন একরকম, নামতে নামতে আসুন এক একটা জেলায়, জেলা ভিত্তিক ইয়েতে সেখানের অভাব, অভিযোগ, অনুযোগ, চাওয়া পাওয়া সব কিছু উল্টো। ভাষার মধ্যে তফাৎ আছে। একটা অনেক আগে হালুম হুলুম বলে একটা বই পড়েছিলাম, সেটাতে দেখানো হয়েছিল যে কীভাবে একটা জেলা থেকে আর একটা জেলায় গেলে একই শব্দ তার উচ্চারণ ভেদ হয়ে যাচ্ছে, অন্যরকম শুনতে লাগছে। কেউ বলে খেলুম, কেউ বলে খেলাম, কেউ বলে যাবি, কেউ বলে যাবা। এই সমস্ত শব্দের উচ্চারণের তফাৎ হয়, বলার ধরনের তফাৎ হয়, অ্যাকসেন্টে তফাৎ হয়, প্রোনাউন্সিয়েশনের তফাৎ হয়। এটা জেলা ধরে ধরে যদি আপনি দেখতে থাকেন, দেখবেন নানা রকমের তফাৎ হচ্ছে। এবারে এত বড় একটা রাজ্যে এত ডাইভার্সিটি, এত ডাইভার্স পপুলেশন, তাদেরকে চট করে কয়েকদিনে কয়েকজনের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। মনে রাখতে হবে, একটা বড় সংখ্যের বাঙালি যারা হয়তো খুব সোচ্চার হয়েছিলেন এবার কেউ আটকাতে পারবে না, পরিবর্তন আসছে, তাদের একটা অংশ কিন্তু অলরেডি প্রায় কলকাতার টু বিট দ্য ক্যালকাটা সামার বাইরে যাওয়া শুরু করে দিয়েছেন, বাইরে বা বাইরে যাওয়ার প্রস্তুতি, ভোট না দিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতিটা প্রায় সারা হয়ে আছে, বেরিয়ে যাবেন। এটা কতজন ভোট দেবেন ফাইনালি ভোটের দিন, সেটা একটা সংশয়ের ব্যাপার আছে। আর কিছু লোক আছেন যারা বাইরে বসে ভোট দিতে আসবেনও না, বাইরে বসে তারা কিন্তু একটা চিৎকার করে ন্যারেটিভ তৈরি, যে যাক এবারে যদি না হয় তাহলে আর হবে না, এইবারই
শেষ সুযোগ, এবারে বদল হবেই যা শুনছি, এইরকমও একটা হতে থাকে। আমি জাস্ট একটা সামগ্রিক চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সিদ্ধান্ত তো সব আপনাদের নিজস্ব, মানে ভুলটা কিন্তু এই জায়গা থেকেই হয়। আপনি কারোর সঙ্গে কথা বললেন মানেই সে যেটা বললো সে ভোটের বাক্সে গিয়ে ব্যালট পেপারে গিয়ে ঠিক সেটাই করবে, সেটা কিন্তু নয়। আমি একেবারে অতি সম্প্রতি উত্তরবঙ্গ থেকে ঘুরে কয়েকটা জায়গায় যেটা দেখছিলাম, যে আপনি একটা কাউকে জিজ্ঞেস করুন, সে বললো হ্যাঁ এবার একটা হাওয়া আছে, মানে আমি ঠিক ওদের উচ্চারণ ওদের প্রোনাউন্সিয়েশনে বলছি না, কিন্তু এই কথাটার বক্তব্য হচ্ছে একটা হাওয়া আছে বিজেপির আশা। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন সে কাকে ভোট দেবে, তখন কিন্তু তার উত্তরটা অন্যরকম হয়ে যায়, হ্যাঁ দেখছি কি হয়। এবং এই যারা বলছে এবার কিন্তু একটা হাওয়া আছে, এই হাওয়া আছেটা কিন্তু এই হাওয়া থেকেই নিয়ে আসা একটা মন্তব্য, যে হাওয়ায় তারা দেখে মনে করছে বা ভাবছে একটা বিজেপির দিকে হাওয়া আছে। এই নয় যে তার একটা বিরাট কমপ্লেন আছে, আছে, সেই বরঞ্চ অন্য একটা কথা প্রসঙ্গে এদিক ওদিক দেখিয়ে বলবে এইগুলো কিন্তু এরকম ছিল না, আপনি 8-10 বছর আগেও দেখলে আমাদের এই জায়গাটা এরকম থাকতো না, অন্যরকম ছিল। কাজে সেখানে কিন্তু তার মধ্যে একটা পজিটিভ আপনি একটা বার্তা পাবেন। কাজে আমি বলছি একেবারে স্পেসিফিক্যালি কি বুঝছেন এবারে পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই প্রশ্ন করে একটা উত্তর এলো, সেইটাই সব সময় শেষ সিদ্ধান্ত বা শেষ বিচার, শেষ বিশ্লেষণ, এটা হওয়ার মধ্যে কোথাও একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। মনে রাখতে হবে এবারে চোরা স্রোতের মতো অনেকগুলো বিপরীতধর্মী এবং ওই যেরকম বললাম এখানে পপুলেশন ডাইভার্স, এই একটা ডাইভার্স স্রোত কিন্তু এদিক ওদিক বয়ে চলেছে। কাজে সেইগুলোর সব কিছু মাথায় রেখে একটা ফাইনাল বা চূড়ান্ত নির্বাচনী ফল হবে। যেমন ধরুন একটা প্রচার চলছে যে এবারের ভোটটা বাঙালি বাঙালিয়ানা বনাম অবাঙালি বহিরাগত এইরকম একটা ভোট হবে। একটা কিন্তু ভীষণ রকম ক্যাম্পেইন শুরু হয়েছে, বাংলাকে বাংলাকে বাঁচান, বাঙালিয়ানাকে বাঁচান, বাঙালি রশ্মিতাকে বাঁচান। এরও একটা প্রভাব পড়বে, মানে শুধু যে ভোটটা পোলারাইজ হয়ে হিন্দু মুসলিম ভোট হবে, কি মোদি বনাম মমতা ভোট হবে, কি অন্য একটা যে কোনো ইস্যু দিয়ে যদি ধরেন যে পরিবর্তন না প্রত্যাবর্তন এই ইয়েতে ভোট হবে, এই হিসেবগুলো কিন্তু মিলবে না। কারণ অনেকগুলো চোরাস্রোত যেটা বললাম সেটা কাজ করছে, যার একটা হচ্ছে কিন্তু অনেকগুলো গোষ্ঠী যারা হয়তো সরাসরি রাজনীতি করুক বা না করুক, এইরকম একটা যে হ্যাঁ বর্তমান সরকারের দোষ থাকতে পারে, অনেক অভাব অভিযোগ আছে, কিন্তু অন্য দলের হাতে যাওয়া মানে যেন বাংলাটা বা এই যে বাঙালিদের রাজ্য সেটা বাঙালিদের হাত থেকে বেরিয়ে গিয়ে ইট উইল বি ডমিনেটেড বাই যারা বাঙালি নয়, বাঙালিয়ানাকে বোঝে না, সেইরকম কিছু মানুষদের হাতে চলে যাবে। তো এইটার একটা প্রভাব পড়তে কিন্তু বাধ্য। এটাকে কিন্তু কন্টিনিউয়াস ইন্ধন জুগিয়ে যাচ্ছেন যাদেরকে বলা হয় একেবারে স্টার ক্যাম্পেনার বিজেপির থেকে, সেটা প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, প্রায় ডজন ধরেক মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত তারা এসেছেন, প্রচার করছেন। এরা প্রত্যেকেই কিন্তু মারাত্মক মারাত্মক ভুল করে যাচ্ছেন, এবং সেই ভুল কথা বলা, ভুল উচ্চারণ করা এবং ভুল নাম বলা, ভুল জায়গার নাম বলা, ভুল ব্যক্তির নাম বলা, এইগুলো শুধু যে তাদেরকে বাঙালির থেকে দূরে সরিয়ে দিচ্ছে তা নয়, কোথাও না কোথাও বাঙালির অস্মিতাকে ভীষণভাবে একটা নাড়া দিয়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে যাচ্ছে। এটা কিন্তু একেবারে ভেতরে ভেতরে যেটাকে বলে ডিপ ডাউন, এটার একটা প্রচণ্ড প্রভাব পড়তে বাধ্য এবং পড়ছেও। ধরুন এসআইআর ইস্যুটা, এই এসআইআর নিয়ে একটা জনমানুষের এই যে বলে যাচ্ছেন, মানে কিছু কিছু প্রচারে দেখবেন বিজেপি প্রার্থীরা পর্যন্ত হুড়হুড় করে কিছু নাম বলে যাচ্ছেন, অবাঙালি প্রার্থী, যদিও বাঙালি অবাঙালি ভাবে ন্যারো ইয়ে করা সমীচীন নয়, কিন্তু পদবীগতভাবে অবাঙালি, ডমিসাইল ডেফিনেটলি ডমিসাইল বেঙ্গলি, তারা এই নামগুলো বলে বলছেন এরা সব রোহিঙ্গা। এবার রোহিঙ্গা হয়ে সে ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি, ঘোষ, বোস, মিত্তর এইসব টাইটেল নিয়ে কী করে আসছেন সেটা ওনাদের ধ্যান ধারণাতেই ব্যাখ্যা সম্ভব, সাধারণ মানুষের কাছে এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। তো এইসব ভুলগুলো কিন্তু ওনারা প্রতি পদে করে যাচ্ছেন। বহু লোক যারা একেবারে সমস্ত দিক থেকে
এই রাজ্যের ভোটার বহুবার ভোট দিয়েছেন, পুরুষানুক্রমে ভোট দিয়েছেন, তাদের ভোট বাদ দেওয়া, ভোটাধিকার বাদ যাওয়াটা এবং এই সংক্রান্ত যে হ্যারাসমেন্ট হওয়া সেইটাও ভেতরে ভেতরে কিন্তু একটা কাজ করবে। এবং এই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা দেখা যাবে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর জনিত যে একটা সরকার বিরোধী বক্তব্য, সরকার বিরোধী ধ্যান ধারণা, এইটাকে ছাপিয়ে যেতে পারবে কিনা সেটাই দেখার। মানে মনে রাখতে হবে কিন্তু যে অনেক সময় মানুষের হাতে সেইভাবে স্পষ্ট কোনো চয়েস থাকে না। যখন সেই চয়েস না থাকে তখন যেটা করেন, যেটাকে বলা হয় যে ওই দুটো এভিলের মধ্যে লেসার এভিল যখন বাঁচতে হয়, তখন লেসার এভিল বাঁচতে গিয়ে কিন্তু লোকে একটু সংশয়ে পড়ে যান, সেটা চট করে বোঝা যায় না। এখন এবারেরটা সেই রকম একটা চয়েস প্রবলেম একটা বড় অংশের ভোটারদের কাছে হবে কি না, যে আমরা ইট ইজ এ চয়েস বিটুইন এইরকম একজন যার মধ্যে থেকে আমাকে লেসার এভিল বাঁচতে হবে, সেটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ আমার বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানান ক্ষোভ বিক্ষোভ আছে, তাদের পছন্দ করি না, তারা এই করেছে, তারা তাই করেছে, অজস্র অভাব অনুযোগ থাকে, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। 15 বছর ধরে একটা দল শাসন ক্ষমতায় আছে, তার এই পুরো টেনিয়ারে অনেক কিছু যেগুলো তাদের বিরুদ্ধে বেরিয়েছে, সত্যি মিথ্যা আলাদা, কিন্তু একটা তৈরি হয়েছে ধ্যান ধারণা ন্যারেটিভ। এটা বিশেষ করে কিন্তু আমি বারবার বলছি, যারা বাইরে থাকেন, যাদের কতটা রাজ্য সম্বন্ধে সেই রকম টান আছে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তারা কিন্তু ভীষণভাবে ওই বাংলাটা যাচ্ছে গেল গেল রব তুলে একটা ভয়ঙ্কর নেগেটিভ বাতাবরণ তৈরি করেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো সেই যে ব্যাপারটা, সেইটাকে কাউন্টার করে তার বাইরে গিয়ে সেটাকে ছাপিয়ে উঠে একটা প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে যে বেশ এদের সরালাম। যেমন অনেকে 2011 সালের নির্বাচনের সঙ্গে তুলনা করছেন যে এবারে লোকে আর কিছু দেখবে না। মানে আপনি যদি বলতে যান যে বিজেপির দলের মুখ কোথায়, কাকে দেখে লোকে ভোট দেবে, মুখ্যমন্ত্রী কে হবে, এইগুলো ইস্যু হবে, তার কাউন্টার যুক্তি হিসেবে কিন্তু এই যে যেটা স্যাফরন ব্রিগেড বলা হয় বা মৌসা ব্রিগেড বলা হয়, তাদের বক্তব্য হচ্ছে যে, বা যদি আপনি আরও একেবারে চালু কথায় বলেন, অন্ধ ভক্তদের একটা বিশ্লেষণ হচ্ছে যে লোকে এবারে মুখ চাইছে না, কাকে ভোট দেবে বড় কথা না, আগে এরা সরুক, তারপর দেখা যাবে, এইরকম নাকি কিন্তু একটা মানসিকতা তৈরি হয়েছে। এইটা যদি সত্যি হয়, আমি কিন্তু বারবার বলছি যে এদিক ওদিক মানে একেবারে ক্যান্ডিডলি আপফ্রন্ট কী পরিস্থিতি কী হতে পারে, কিছু পারমুটেশন কম্বিনেশনের কথা বলার বা বোঝার চেষ্টা করছি। আপনাদের বোঝাতে গিয়ে নিজেও হয়তো ভেতরে ভেতরে বুঝছি যে ধরুন এই যেটা বলছিলাম যে আর মুখ দরকার নেই, বদলটা আগে দরকার, এদেরকে পরিবর্তন দরকার, পাল্টানো দরকার, তারপর দেখা যাবে মুখ খুঁজে নেওয়া যাবে। এখন সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, 2011 সালে আমরা যেটা দেখেছিলাম যে যখন একটা প্রচণ্ড বাম বিরোধী হওয়া তৈরি হয়েছিল, তখন যে বাম বিরোধী আন্দোলন যেখানে ধীরে ধীরে সবাই যুক্ত হচ্ছিল, তখন কিন্তু বামেদের দিক থেকে প্রতিরোধ শক্তিটা ক্রমশ ক্ষয়িষ্ণু হতে হতে, খর্বকায় হতে হতে প্রায় তলানিতে ঠেকেছিল। এর থেকেও বড় কথা যেটা হয়েছিল, মনে রাখতে হবে, লেফট ফ্রন্টের বা বামেদের যে একেবারে একটা লেয়ার যারা ভোট করে, যারা যেটাকে ওয়েল অয়েল ইলেকশন মেশিনারি বলা হয়, সেই মেশিনারিটা ওটা ওদিক থেকে এদিকে চলে এসেছিল। ফলে তার আগে একবারও শাসন ক্ষমতায় না থাকা তৃণমূলের পক্ষে একটা মানে তৈরি অর্গানাইজেশন, তৈরি ইলেকশন মেশিনারি তারা পেয়ে গিয়েছিল, যেটা এদিকে কাজ করেছিল। এবারে কিন্তু ওই পরিস্থিতি এখনও বোঝা যাচ্ছে না যে ভোটটা আসলে যারা করবে। দেখুন, ইলেকশন কমিশন দিয়ে, সমস্ত এজেন্সি দিয়ে, 10টা মুখ্যমন্ত্রীকে অন্য রাজ্য থেকে উড়িয়ে এনে ক্যাম্পেন করে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বসিয়ে রেখে অনেক কিছু করা যায়, করা হয়তো সত্যিই যায়, কিন্তু ইলেকশনের দিনটা, ইলেকশনটাকে করানো, যেটা আমি আগেও কয়েকবার বলেছি, সুব্রত মুখার্জি প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত, তিনি বলতেন যে ইলেকশনের ভারটা কিন্তু করানো, ইলেকশন
করানোটা খুব জরুরি। সেই দিন বুথে লোক রাখা, এজেন্ট রাখা, পোলিং এজেন্ট রাখা, ভোটটা ঠিক হচ্ছে কিনা, কোথায় প্রতিবাদ করা দরকার, কোথায় আটকানো দরকার, এই অনেক কিছু ব্যাপার থাকে, স্ট্রাকচার থিং। তো সেইটা করার মতো লোকজন আছে কিনা, মানে এমন তো নয় যে বিজেপির রাজ্যে যারা আছেন তারা 5 বছর ধরে অনেক কিছু করিয়ে বেড়েছেন নিজের মতো, দে মেরিলি এনজয়েড দ্যার লাইফ, যা করতে চেয়েছেন সবই করেছেন, সব রকমের মত প্রমোদ বিনোদন। তারপরে মনে করেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক সময় একেবারে ওপর থেকে নেমে এসে দৈবিকভাবে এই রাজ্যে ক্ষমতাটা এনে তাদের হাতে, রাজ্য নেতাদের হাতে তুলে দিয়ে যাবেন। সেই জন্যে সরকারি সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, এদের যত রকমভাবে সব কিছু করে ব্যবহার করে সরকারের ক্ষমতা হস্তান্তর করা যায় সেটা করে রাজ্যের নেতাদের হাতে তুলে দিয়ে যাবে। এইটা কিন্তু একটা দুরাশা বা স্বপ্নের পর্যায়ে থেকে যেতে পারে। সবগুলোই কিন্তু আমি সম্ভাবনার কথা বলেছি, একটা একটা করে যেটা দেখছি যে যেটা হতে পারে। এগুলোর সমস্ত ফ্যাক্টর কিন্তু আলটিমেটলি কাজ করবে। সব কিছু ছাপিয়ে, যেটা আমি প্রথম থেকে বারবার বলছি, যে এই যে রিলেট করা, বহু লোক আছেন যারা কিন্তু 5 বছর ধরে হয়তো কন্টিনিউয়াসলি গালাগালি দিয়ে গেছেন, সমালোচনা করে গেছেন, এখনও করছেন যে বর্তমান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার তাকে, কিন্তু তারাই আবার বলছেন, কিন্তু ভোট দিতে গিয়ে বুথে ঢুকে যখন ওই মুখগুলো মনে পড়বে তখন কিন্তু মনে হচ্ছে ঠিক আছে, অন্তত এখানকার, মানে অর্থাৎ যতক্ষণ না সেইভাবে একটা বড় সংখ্যক লোকের পছন্দের বিকল্প কেউ পায় বা তৈরি হয়, ততক্ষণ কিন্তু মনে করতেই পারে তার চেয়ে বাবা যা চলছে চলুক। এই তার চেয়ে বাবা যা চলছে চলুক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যেতে পারে। আর একটা মনে রাখতে হবে, যারা এই বাইরে বিশেষ করে কাইন্ড অফ আরবান এলিট একটা ফেনোমেনা তৈরি হয়েছে যে সরকারের সমালোচনা করো, বদলে যাবে, এরাই করেছে তাই করেছে, এবার বদলাবেই বলে ভোটের আগে তারা বেরিয়ে যাচ্ছেন, ভোটটা দেবেন না। এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে যে ন্যারেটিভটা তৈরির মূলে যারা আছেন তারা ভোটে নিজেরা সক্রিয়ভাবে কতটা অংশগ্রহণ করবেন, বা এখানে থাকলেন শেষ পর্যন্ত বেরিয়ে বাড়ি থেকে যে বুথ পর্যন্ত যাবেন ভোটটা দিতে, সেটা নাও করতে পারে। তো এই সম্ভাবনা কিন্তু বারে বারে দেখা গেছে, আবার যে দেখা যাবে না সে কথাও বলা যাচ্ছে না। আর একটা মনে রাখতে হবে যে গত যেটা 2011 সালের নির্বাচনে, এর আগে যে এমনিতে পশ্চিমবঙ্গে কিন্তু চট করে পরিবর্তন আসে না, এবং চট করে খুব ক্লোজ ইলেকশনও দেখা যায়নি ঐতিহাসিকভাবে। যেদিকে ভোট গেছে সেদিকে পুরোপুরি একেবারে ভোটটা পৌঁছে গেছে, এরকমই দেখা গেছে। তো এবারে অনেকে বলছেন ক্লোজ ফিনিশ হতে পারে, খুব ক্লোজ ফাইট হতে পারে, সেটাও জানি না কীভাবে হবে। কিন্তু মনে রাখতে হবে, ওই যে 2011 সালে যেটা শেষ বামফ্রন্টের 34 বছরের সরকার গিয়ে তৃণমূল সরকার এলো, তখন কিন্তু মানে ইট ওয়াজ ভেরি প্যালপেবল, মানে এটা খুব সিমিংলি একটা বোঝা যাচ্ছিল যে সরকারের দিকে যেন একটা সমর্থন বলুন, লোকের ইয়ে বলুন, সেটা ক্রমশ কমছে। কারণ ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ থেকে লোকরা তারা একটা দিকেই এসে সেই দিকের হয়ে বলছেন, সরকার বদলের কথা বলছেন। এখনও যদি দেখেন তৃণমূল ক্ষমতা শূন্য হয়ে গেছে, এই কথাটা কিন্তু সোচ্চারে জোর দিয়ে বলার জায়গা আসেনি, এটা পিরিয়ড। এবং আপনারা যদি দেখেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বলুন, অনেক স্থানীয় নেতাদের সভা বলুন, সেখানে যেরকম জনতা উপচে পড়ছে, যে সমর্থন আসছে, সেটা কিন্তু যদি কমেও থাকে তর্কের খাতিরে ধরে নিই, এমন কমেনি যেটা খালি চোখে খোলা চোখে দেখে বোঝা যাচ্ছে। এখনও ওইদিকে যথেষ্ট সমর্থনটা রয়ে গেছে। কাজেই যেটা খালি চোখে বোঝা যাচ্ছিল যে 2011 সালে যে প্রতিরোধ করার, বাম বিরোধী আন্দোলনকে প্রতিরোধ করার একটা জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে কিন্তু যতই পরিবর্তনের পক্ষে সওয়াল হোক, উল্টো দিকে যারা এখনো আছে তাদের সমস্ত বিরুদ্ধে অভাব অভিযোগ সত্ত্বেও তারাও কিন্তু হারিয়ে যাননি লড়াই থেকে, এটাও সমানভাবে সত্যি। তো এই যে সব কিছু মিলে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এবারের ভোটটা রয়েছে। এই যে বললাম, অনেকগুলো কমপ্লেক্স, হয়তো বা কনফিউজিং, অনেক
চোরা স্রোত কাজ করছে। সেক্ষেত্রে বিজেপির যেমন যদি দেখেন, বিজেপির কিন্তু নানান জায়গায় আজও পর্যন্ত, আজ 2-3 দিন বাদে নির্বাচন, এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। দলের যারা পুরনো কর্মী তারা প্রকাশ্যে এসে নানা রকমের মন্তব্য করছেন। এইগুলো কিন্তু যদি বলেন, তৃণমূলেরও এখনো বেশ কিছু দলবদল চলছে, তৃণমূলের দিক থেকে এদিকে আসছেন। তো এই সমস্ত ফ্যাক্টর কিন্তু কাজ করছে, মানে কোনোটা একদিকে একমুখী, যারা একমুখী বলছেন সেই একমুখী কোনো প্রবণতা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। ওই যেটা বললাম যে এখনো কিন্তু যে একেবারে ভিড় পাতলা হয়ে যে মিষ্টি নেই, বরঞ্চ আপনি যেখানে লোকে বলছে এবারে একটা বেশ হাওয়া রয়েছে বিজেপি, সেখানেও যদি দেখেন বিজেপির প্রার্থীদের যেখানে প্রচারে যাচ্ছেন তার পেছনে খুব একটা কিন্তু শাড়িটা লম্বা নয়, এরা যখন বেরোচ্ছে এখানে বেশ একটা লম্বা লোক দেখা যাচ্ছে। কোথাও কোথাও অবশ্যই বিজেপির সবাই এই হচ্ছে, মানে ওই কোনোটাই একেবারে ধ্রুব সত্য নয়। এতগুলো চোরাস্রোত এদিক থেকে ওদিক থেকে কাজ করছে, এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ভোট হতে যাচ্ছে। এবং এই যে স্রোতগুলো সেটা অনেক সময় বিপরীতমুখী, অনেক সময় আবার ডাইভার্স দিকে এদিক ওদিক যাচ্ছে। কনভার্ট করার জায়গায় কিন্তু এখনো সেরকম কিছু নেই। তো আপনারা মাত্র কটা দিনের অপেক্ষা। মনে রাখবেন, ভোটটা কিন্তু হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টিভির পর্দায় এসে হয় না। ভোটটা সাধারণ লোকের ভেতরে কি আছে সেটা বলা খুব মুশকিল, বোঝা খুব মুশকিল। ইংরেজিতে একজন খুব বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার বা যাকে বলা হয় রাজনৈতিক দার্শনিক, তিনি ডিপ্লোম্যাট ছিলেন, ল মেকার ছিলেন, তার একটা বিখ্যাত উক্তি আছে, ইন ডেমোক্রেসি দ্য পিপল গেট দ্য গভর্নমেন্ট দে রিজার্ভ। অর্থাৎ এটা কিন্তু নানানভাবে ব্যাখ্যা করা যেতে পারে। মনে রাখতে হবে আলটিমেটলি জনতা জনার্দনই সব, তারা যেটা চাইছেন, তারা যেটা ডিজার্ভ করেন সেইরকম একটা সরকারি কিন্তু গঠন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়াটা খুব জরুরি, সেইটা একেবারে পুরোপুরি কার্যকর হোক। এবারে কিন্তু অনেক ইঙ্গিত দেখা যাচ্ছে যেখানে ওই সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে হচ্ছে সেটা বলা যাচ্ছে না। যারা খুব জোর দিচ্ছেন এদের যে গণতন্ত্র নেই, তারা সেই গণতন্ত্রকে সকল পুনঃপ্রতিষ্ঠার নামে এমন কিছু কাণ্ড ঘটাচ্ছেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয় ইনভলভমেন্টকে নিয়ে এবং বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যবহার করে, যেগুলো খুব চোখে লাগছে, চোখে পড়ছে, এগুলো আগে কখনো ওইভাবে দেখা যেত না। এগুলো অস্বীকার করে লাভ নেই, সমস্ত রকমভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। আর একটা যুদ্ধের ক্ষেত্রে বলা হয় যে তুমি এগোচ্ছ কিন্তু কোথাও না কোথাও একটা পেছনের দিকে যাওয়ার একটা রাস্তা রেখে বোধহয় এগোনো ভালো। মানে অনেক সময় মনে হয় যে এইভাবে সব কিছুকে, মানে যা যা করা যেতে পারে সব রকমভাবে, ওই যে বললাম যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রায় ডজন অন্য রাজ্যের বিজেপি মন্ত্রী, এজেন্সি, অমুক তসুক, তারা সঠিকভাবে ব্যবহার হোক, বেঠিকভাবে ব্যবহার হোক, ব্যবহৃত হচ্ছেন। সেই ব্যবহৃত হয়ে যতভাবে এই যে এটাকে ইউজ করা যায়, ইলেকশন কমিশনারের কিছু কিছু ভূমিকা একেবারে মানে বলতে বাধ্য হচ্ছে বা বলতে দ্বিধা নেই, ভীষণ দৃষ্টিকটু, ভীষণ চোখে লাগার মতো, চোখে পড়ার মতো হয়েছে। তো এই সব কিছু নিয়ে জমজমাট রাজনৈতিক আসর। এটা একেবারে ধরে নিন, আমার তো যেটা মনে হচ্ছে যে এই চোরাস্রোতগুলো কোনটা কোন দিকে খেলবে। আর একটা বড় ফ্যাক্টর হতে পারে, অনেকে বলছেন তৃণমূলের মধ্যেও কিছু ভেতরে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, একটা সাবতেজের গল্প হতে পারে। এটা যারা বলছেন তাদের মনে রাখতে হবে কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ উল্টো দিকেও আছে, অর্থাৎ দুদিকেই কিন্তু একটা ভেতরের দিকে এটাও একটা স্রোত, এটাও কাজ করবে। তো যতগুলো ডাইভার্স এলিমেন্ট কাজ করছে এবং এইগুলোর মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানো যাবে। ফলে তো আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে, করে দেখতে হবে যে এই যারা সর্বশক্তি দিয়ে এত কিছু করে যদি কোনোভাবে এই নির্বাচনটা জিততে না পারেন, তখন তাদের মুখ লুকানোর জায়গা থাকবে। তো এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। আর যদি তারা জয়ী হন তাহলে বুঝতে হবে ঠিক আছে, জনগণ চেয়েছে, জনগণ যা চেয়েছেন সেইভাবেই হবে। তো এই যে স্পিরিটটা
ফার্স্ট এশিয়ান গেমস উদ্বোধন করতে গিয়ে জওহরলাল নেহরু বলেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, লেটস প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। তো নির্বাচনটাও একটা, যদি আমরা ধরে নিই একটা খেলা, একটা গেম, এই পলিটিক্যাল গেমটা, লেটস প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।